হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। ডেনমার্কের নেক্সট সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশন টাইম অলমোস্ট নিয়ার বাই। যারা অ্যাপ্লাই করতে চান তারা অলরেডি হয়তো প্রিপারেশন শুরু করে দিয়েছেন, কিন্তু যারা এখনো ডিলেমায় আছেন, একদিক থেকে চিন্তা করছেন যে ডেনমার্কে সেটেল হওয়া কঠিন, ভাষা না জানলে জব পাওয়া কঠিন, অন্যদিকে নাকি আবার জব ক্রাইসিস চলছে এখন। অন দ্য আদার হ্যান্ড আবার এটাও চিন্তা করছেন যে ডেনমার্কে ফ্যামিলি নিয়ে আসাটা সহজ, ইনকামটাও নাকি অন্যান্য আদার ইউরোপিয়ান কান্ট্রিগুলোর চেয়ে কিছুটা ভালো, অ্যান্ড সো মেনি থিংস। তাহলে এখন কি করা উচিত? এই সময়ে হায়ার স্টাডিজের জন্য ডেনমার্কে আসা উচিত নাকি উচিত না? প্রায় প্রতিদিনই এই রিলেটেড বেশ কিছু মেসেজ এবং ইমেল আমরা পাই যে ভাইয়া অ্যান্ড আপু কি করব, ডিসিশন নিতে পারছি না, সাজেস্ট করেন। সো যারা এই সব পজিটিভ নেগেটিভ দিক মিলায় এখনো কনফিউশনে আছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওতে কনসাইজলি আমরা কিছু পয়েন্ট নিয়ে কথা বলার চেষ্টা করব যেগুলো আমাদের কাছে কম্প্যারিজনের জন্য ইম্পর্টেন্ট মনে হয়েছে। আমরা এখানে ডেনমার্কে স্টুডেন্ট ভিসায় আসার সুবিধা এবং অসুবিধা বোথ সাইড নিয়ে ব্রিফলি আলোচনা করার চেষ্টা করব। পয়েন্টগুলো দেখে শুনে বুঝে ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার। ভালো দিক থেকে শুরু করছি। বিদেশে পড়তে আসার ক্ষেত্রে স্টুডেন্টদের অনেক বড় একটা কনসার্ন থাকে যে ব্যাংকে কত টাকা রাখা লাগবে, কত দিনের জন্য রাখা লাগবে। আমার মনে হয় ডেনমার্ক এদিক থেকে একদমই হ্যাসেল ফ্রি, কারণ ডেনমার্কের স্টুডেন্টের জন্য কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় না, কোনো ব্লক অ্যাকাউন্ট, কোনো ব্লক মানি, এসব কিছু দেখাতে হয় না। স্টুডেন্টের সাথে যদি কোনো ডিপেন্ডেন্ট আসেন তাহলে তাদের জন্য ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়, সেখানেও আবার কোনো স্পেসিফিক টাইম স্প্যান নাই যে 3 মাস বা 6 মাসের জন্য দেখাতে হবে, ফান্ডের ম্যাচিউরিটি লাগবে বা সোর্স অফ ফান্ড দেখানো লাগবে বা ট্যাক্স হিস্ট্রি দেখানো লাগবে। এই ধরনের কোনো ঝামেলা কিন্তু ডেনমার্কে নাই। ডেনমার্কে স্টুডেন্ট ভিসায় আসার দ্বিতীয় সুবিধা আমি বলবো এখানে ফ্যামিলি নিয়ে মুভ করতে পারাটা। যদি ইন্ডিভিজুয়ালি কারো কোনো ব্যক্তিগত কোনো ইস্যু না থাকে তাহলে সাধারণত ডিপেন্ডেন্ট বা স্পাউস নিয়ে এবং চিলড্রেন নিয়ে চলে আসতে পারবেন। এখানে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখছি, ডিপেন্ডেন্ট হিসেবে শুধুমাত্র স্পাউস, রেজিস্টার্ড অথবা কোহ্যাবিটিং পার্টনার এবং 18 বছরের নিচে চিলড্রেনদেরকে সাথে নিয়ে আসতে পারবেন। অনেকে জানতে চান প্যারেন্টস বা ভাই বোন ডিপেন্ডেন্ট হিসেবে আসতে পারবেন কিনা, এর উত্তরটা হচ্ছে না। সো ফার উইনো তারা চাইলে পরবর্তীতে হয়তো ফ্যামিলি রিউনিফিকেশনের ভিসার জন্য ট্রাই করতে পারেন, কিন্তু স্টুডেন্টের ডিপেন্ডেন্ট হিসাবে আসতে পারবেন না। 3 নম্বর পয়েন্ট হিসেবে আমার কাছে মনে হয় ডেনমার্কের ভিসা রেশিওর কথাটা বলা উচিত। অন্যান্য অনেক দেশ আছে যেখানে অ্যাডমিশনটা ইজিলি পাওয়া যায়, কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে আনসার্টেনিটি থেকে যায়। অন দ্য কন্ট্রারি ডেনমার্কে অ্যাডমিশন পাওয়াটাই চ্যালেঞ্জ। অ্যাডমিশন পেয়ে গেলে ইজিলি ভিসা রিজেক্টেড হয় না যদি কোনো ডকুমেন্টেশন অথবা আদার কোনো ইন্ডিভিজুয়াল ঝামেলা না থাকে। এই লিস্টে 4 নম্বরে আমার মনে হয় এখানকার ইনকামের কথাটা বলা যায়। আপনারা যদি আমাদের ইনকাম এক্সপেন্সের ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো অলরেডি জানেন, যদি কেউ এখানে কন্টিনিউয়াসলি নিজেকে ইমপ্রুভ করতে থাকে এবং নিজের স্কিল এবং এক্সপিরিয়েন্সের ওপর কাজ করতে থাকে তাহলে একজন সিঙ্গেল স্টুডেন্ট হয়েও এখান থেকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি আর্ন করা সম্ভব। আর সাথে যদি কেউ ডিপেন্ডেন্ট নিয়ে আসেন তাহলে তো আরও সুবিধা, কারণ ডিপেন্ডেন্ট এখানে ফুল টাইম ওয়ার্ক পারমিট পান এবং ডিপেন্ডেন্ট চাইলে আনলিমিটেড কাজ করতে পারেন এবং আর্ন করতে পারেন অ্যাজ মাচ অ্যাজ দে ক্যান। ডেনমার্কের পজিটিভ লিস্টের 5 নম্বরে রাখছি সেফটি অ্যান্ড সিকিউরিটি। সিঙ্গেল ফিমেল স্টুডেন্ট যারা দেশের বাইরে পড়তে আসতে চান, এমন অনেক স্টুডেন্ট ইভেন তাদের প্যারেন্টস আমাদেরকে মেসেজ পাঠান, কমেন্টে জানতে চান যে মেয়েকে একা ডেনমার্কে পাঠানোটা কতটা সেফ অথবা সিকিউর। অনেক ফ্যামিলি মেম্বার জানতে চান যে বোনকে একা পাঠাতে চায় বা ওয়াইফকে একা পাঠাতে চায়, সেক্ষেত্রে সেফটি ইস্যুটা কেমন, হিজাব করা যায় কিনা, পর্দা মেনটেন করার সুযোগ সুবিধা কেমন, ইত্যাদি আরো অনেক কিছু। এখানে আমি গুগল থেকে একটা ইনফরমেশন যদি আপনার সাথে শেয়ার করি, অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, পুরো ওয়ার্ল্ডের সেফেস্ট কান্ট্রিগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ডেনমার্ক 4 নম্বরে আছে এবং জিপিআই মানে গ্লোবাল পিস ইন্ডেক্স এর র্যাঙ্কিংয়ে বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ হচ্ছে ডেনমার্ক। তাহলে বুঝতেই পারছেন যে এখানে ইন্ডিভিজুয়াল হিউম্যান রাইটসের ইম্পর্টেন্স অনেক বেশি, আর এই কারণেই এই দেশে এত শান্তিপূর্ণ দেশ। ডেনমার্কে আসার আরেকটা সুবিধা হচ্ছে এখানে ভিসার জন্য কোনো মেডিকেল রিপোর্ট লাগে না, কিংবা এখানে আসার আগে বা পরে কোনো হেলথ ইন্স্যুরেন্সও করতে হয় না। ইনফ্যাক্ট এখানে চোখের ট্রিটমেন্ট, ডেন্টাল ট্রিটমেন্ট এবং বিউটিফিকেশনের ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টগুলো বাদে বাকি যাবতীয় সব ট্রিটমেন্টই হচ্ছে ফ্রি। এমনকি এখানে কোনো সার্জারির জন্য কোনো পে করতে হয় না। বাট হ্যাঁ, এটাও বলে রাখা ভালো যে এখানে মেডিসিনগুলো আপনাকে কিনে নিতে হবে। এবার অসুবিধার কথায় আসি। আমরা যারা বিদেশে পড়তে আসি তাদের বেশিরভাগই অ্যাব্রোডে সেটেল হওয়ার কথা ভাবি, এবং এই দিক থেকে আমি মনে করি যে ডেনমার্ক একটু পিছিয়েই আছে, কারণ ডেনমার্কের সেটেলমেন্ট প্রসেসটা একদিক থেকে লেংদি এবং এখানকার ক্রাইটেরিয়াগুলো অনেক ইন্ট্রিকেট। বাট একটা কথা এখানে আমি অবশ্যই মেনশন করতে চাই যে কেউ যদি ডিটারমাইন্ড হয়ে রিলিজিয়াসলি এখানে সেটেলমেন্টের প্ল্যান করেন তাহলে সেটা অবশ্যই সম্ভব, কারণ এখানে আমি অনেককেই দেখেছি যারা এখানে অনেক দিন ধরে আছেন, সেটেলমেন্টের প্ল্যান করেছেন, তারা অলরেডি পিআর পেয়ে গেছেন এবং পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে ফেলেছেন।
এখন হয়তো প্রশ্ন আসে যে তাহলে ক্যাচটা কোথায়, কেন মানুষ এখানে সেটেলমেন্টে এত অনাগ্রহী? ক্যাচটা হচ্ছে টাইম। এখানে সময়টা অনেক বেশি লাগে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এখানে সিটিজেনশিপ পেতে অলমোস্ট 12 থেকে 15 বছর বা তার চেয়ে অনেকটা বেশি সময় লেগে যায়, যে কারণে খুব কম মানুষই আসলে এখানে সেটেলমেন্টের জন্য মোটিভেশন পায়। সেকেন্ড যে অসুবিধার কথাটা বলতে চাই সেটা হচ্ছে এখানকার ল্যাঙ্গুয়েজ। যদিও ইউরোপের অন্যান্য দেশ যেমন নরওয়ে, সুইডেন, জার্মান, ফ্রান্স এইসব দেশের তুলনায় ডেনমার্ক অনেকটা ফ্লেক্সিবল। আমার কাছে মনে হয়েছে এখানে রেগুলার জীবনযাপনের জন্য ইংলিশের প্র্যাকটিসটা বেশ প্রচলিত, এবং জবের ক্ষেত্রেও ডাইরেক্টলি সার্ভিস রিলেটেড জব না হলে ইংলিশ দিয়েও অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, তবে ড্যানিশ ল্যাঙ্গুয়েজ জানা থাকলে অবশ্যই প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায়, প্লাস সেটেলমেন্টের জন্য ল্যাঙ্গুয়েজটা ম্যান্ডেটরি। সো আমি এটাকে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হিসেবে রাখতে চাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানকার ওয়েদারের কথাটা আমি একটু এমফেসাইজ করে বলতে চাই। দেশে যখন ছিলাম তখন এই জিনিসটাকে আমি নিজেই আন্ডার এস্টিমেট করেছিলাম যে ওয়েদার কোনো ব্যাপার না, একটু ঠান্ডা না হয় বেশি পড়ে, এটার এমন কি ইস্যু। কিন্তু এখানে আসার পর রিয়েল সিচুয়েশনটা এক্সপিরিয়েন্স করার পর আমি রিয়েলাইজ করতে পেরেছি যে ব্যাপারটা কতটা ডিপ্রেসিং। এখানে উইন্টারে যখন সকাল 9টায় সূর্য ওঠে আর কাজের জন্য বা ক্লাসের জন্য যখন বের হতে হয় ভোর 5টায়, তখন ফিলিংসটা অনেকটা ওইরকম হয় যে বাংলাদেশে গ্রামে শীতকালে যে পরিমাণে ঠান্ডা পড়ে ওই রকম কনকনে ঠান্ডা শীতের রাতে রাত 2টা বাজে ঘুম থেকে উঠে কাজে যাওয়া বা ক্লাসে যাওয়ার যে ফিলটা হবে, এখানের ফিলটা অনেকটা ওই রকম হয়। এখানকার ঠান্ডা তো আরো ভয়াবহ। এখানে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা বাতাস, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। আর এইরকম সিচুয়েশনে কোনো স্টেশনে গিয়ে বাস বা ট্রেনের জন্য ওয়েট করা, এই সিচুয়েশনগুলোতে যে মুড কি পরিমাণে ডিসরাপটিভ হয় এটা আসলে এক্সপিরিয়েন্স না করলে বোঝানোটা। যদিও একটা সময় পর গিয়ে হয়তো কিছুটা ইউজড টু হয়ে যাওয়া যাবে, স্টিল এটাকে আমি অসুবিধার তালিকা রাখতে চাই। খুঁজতে গেলে আরো অনেক সুবিধা অসুবিধা পাওয়া যাবে, কিন্তু সবকিছু মিলাই এই পয়েন্টগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। এখন এই সুবিধাগুলো যদি আপনার কাছেও সুবিধা বলে মনে হয় এবং অসুবিধাগুলোকে আপনি ওভারকাম করতে পারবেন বলে মনে করেন, তাহলে ডেনমার্ককে অবশ্যই আপনি প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন। চয়েস এবং ডিসিশন দুইটাই আপনার। আশা করছি আমাদের আজকের ভিডিওটা আপনার ডিসিশন মেকিং এ কিছুটা হলেও হেল্প করবে। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।